সেটিং অবস্থায় ওকে করব। আর যদি আমরা বড় থেকে ছোটতে সাজাতে চাই, আমরা আজকের ভিডিওতে দেখে নেব এই টেবিল টুলসটার বিস্তারিত ব্যবহার আমরা দেখে নেব। কারণ একটা টেবিল ইনসার্ট করলে এই টেবিল টুলসের মধ্যে আমরা বেশ কিছু টুলস পাই, অর্থাৎ এখানে ডিজাইন ট্যাবের মধ্যে বেশ কিছু টুলস আছে এবং লেআউট ট্যাবের মধ্যে বেশ কিছু টুলস আছে। এই সমস্ত টুলসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব এবং প্র্যাকটিক্যালি দেখে নেব যেগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমার পূর্ববর্তী ভিডিওতে হোম ট্যাবের সম্পূর্ণ আলোচনা, হোম ট্যাবে যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি তারা ওই ভিডিওটি দেখে আসবেন, কারণ সেখানে যে টুলসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো খুবই প্রয়োজনীয় টুলস। আমরা এ পর্যায়ে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের দ্বিতীয় ক্লাসে ইনসার্ট মেনুর মধ্যে যে টেবিল টুলস আছে সেই টেবিল টুলসটার ব্যবহার দেখতে যাচ্ছি। একটা টেবিল তৈরি করতে হলে আমাদেরকে এই টেবিল টুলসটি ব্যবহার করতেই হবে। আমরা এই টেবিল টুলসটি ব্যবহার না করেও টেবিল ইনসার্ট করতে পারবো। আমাদের কিবোর্ড থেকে প্লাস এবং মাইনাস দিয়ে শুরু করতে হবে। আমরা যতগুলো কলাম করব ততগুলো মাইনাস ব্যবহার করব এবং যতগুলো প্লাস দিব ততগুলো আমাদের ম্যানুয়ালি টেবিল তৈরি করার জন্য এইখানে প্লাস দিয়ে শুরু করব এবং প্লাস দিয়ে শেষ করব। আমরা মাঝখানে যতগুলো মাইনাস ব্যবহার করব ততগুলো কলাম হবে। আমরা প্লাস দিয়ে শুরু করব এবং প্লাস দিয়ে শেষ করব, মাঝখানে মাইনাস দিব। তো এখান থেকে আমরা যদি ইন্টারফেস করি, দেখুন এইখানে আমার মাইনাস ছিল 6টি এবং 6টি কলাম হয়ে গেছে। তো আমরা যদি একটু বড় কলাম করতে চাই তাহলে কি করব, প্লাস দিয়ে একটু বড় বেশি মাইনাস দিয়ে প্লাস দিব, মাইনাসটা একটু বেশি দিব, অর্থাৎ যতটুকু কলাম করতে চাই ততটুকু মাইনাস দিয়ে তারপরে এন্টার করব। এইভাবে আমরা ম্যানুয়ালি একটি কলাম করতে পারি এবং এই কলামের ডান পাশে যদি আমরা এন্টার বাটনে প্রেস করি তাহলে নিচে আমরা রো বৃদ্ধি করতে পারবো। তো আমরা অবশ্যই আপনারা জেনে থাকবেন যে এগুলোকে কলাম বলা হয় এবং এইগুলোকে রো বলা হয়, এই সারিগুলোকে রো বলা হয় এবং এই যে খোপগুলো আছে এগুলোকে সেল বলা হয়। তো আমাদের এইখানে কলাম, রো এবং সেল আমরা ম্যানুয়ালি তৈরি করলাম। আমরা এখন দেখব যে অটোমেটিক কিভাবে ইনসার্ট টুলসের মাধ্যমে এটা করতে পারি। তো এইখান থেকে দেখুন এইখানে ডিফল্টভাবে 10টা কলাম এবং 8টা রো দেওয়া আছে। এখানে আমরা সর্বোচ্চ 10টা এবং 8টা কলাম পর্যন্ত এখানে ডিফল্টভাবে ইনসার্ট করে নিতে পারবো। এভাবে ইনসার্ট করে নিতে পারবো। আমাদের যদি এর চাইতে বেশি প্রয়োজন হয় তাহলে আমরা ইনসার্ট থেকে টেবিল টুলসের মধ্যে গিয়ে ইনসার্ট টেবিল এইখানে ক্লিক করে আমাদের কতটা কলাম প্রয়োজন, নাম্বার অফ কলাম আমাদের 12টা কলাম প্রয়োজন, নাম্বার অফ রো আমাদের রো প্রয়োজন 20টা। তো এখানে নাম্বার অফ কলাম 12 এবং রো 20 দিয়ে এখানে অটো করে দিলাম। 20 রো বিশিষ্ট 12 কলাম বিশিষ্ট একটি টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা যখন একটা টেবিল তৈরি করি তখন আমাদের এইখানে দুইটা ট্যাব আসে, একটা ডিজাইন ট্যাব এবং একটা লেআউট ট্যাব। ডিজাইন এবং লেআউট ট্যাবের মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো এখন আমরা দেখে নিব। তো এইখানে আমরা এই টেবিলের মধ্য থেকে এইখানে শেডিং টুলস পাচ্ছি। শেডিং এর আগে এখানে টেবিল স্টাইল আছে, বিভিন্ন টেবিল স্টাইল আছে। আমরা যদি এই টেবিলটাকে বিভিন্ন স্টাইলিশ করতে চাই তাহলে এইখান থেকে এই স্টাইলগুলোর মধ্য থেকে কোনো এক ধরনের স্টাইল সিলেক্ট করে নিব। আমরা যদি এই টেবিলটাকে নরমাল মোডে রাখতে চাই তাহলে এই যে প্রথমের এইটা সিলেক্ট করে নিব। এইখানে দেখুন শেডিং আছে, শেড হচ্ছে ছায়ার মতো একটা কালার। আমরা যদি এই ডকুমেন্টে কোনো একটা অংশে শেডিং ব্যবহার করতে চাই, এই টেবিলের মধ্যে কোনো একটা অংশে শেডিং ব্যবহার করতে চাই তাহলে আমরা শেডিং এর যে কালারটা ব্যবহার করব এখান থেকে সেই কালারটাকে সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে বেশ কয়েকটা কালারও সিলেক্ট করে নিতে পারবো একসাথে, বেশ কয়েকটা রোতেও একটা কালার সিলেক্ট করে নিতে পারবো। তো আমাদের এখন কালার প্রয়োজন হচ্ছে না, আমরা কালার নিব না, তাহলে এখান থেকে নো কালার করে দিব। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নো কালার করে দিব। এরপরে এখানে বর্ডার টুলস আছে। আমরা বর্ডার টুলসটা কি জন্য ব্যবহার করব, আমাদের এই যে টেবিল আছে টেবিলের বর্ডারগুলো আমরা আউট করতে চাই, কিন্তু আমরা ছকে কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে নো বর্ডার করে দেব। এখান থেকে নো বর্ডার করে দেব। দেখুন আমার এখানে ছকগুলো আছে কিন্তু আমার যে আউটলাইনগুলো সেই আউটলাইনগুলো নেই। তো আমি যদি আউটলাইনগুলো আবার ফিরিয়ে আনতে চাই তাহলে এইখান থেকে অল বর্ডারে ক্লিক করব। আমি নির্দিষ্ট একটা অংশে, অর্থাৎ আমি এই টেবিলের নির্দিষ্ট একটা অংশে ভিতরের বর্ডারগুলো রাখতে চাচ্ছি, তাহলে এইখান থেকে ইনসাইড বর্ডারগুলো আমার
ভিতরের বর্ডারগুলো তুলে দিতে চাচ্ছি তাহলে ইনসাইড বর্ডারগুলো এখান থেকে তুলে দিতে হবে। আবার যদি ফিরিয়ে আনতে চাই আবার এখানে ক্লিক করব। যদি আউটসাইড বর্ডারগুলো আমি উঠিয়ে দিতে চাই তাহলে এখান থেকে আউটসাইড বর্ডারে ক্লিক করলে দেখুন চতুর্দিকের বর্ডারগুলো আউট হয়ে গেছে। এইভাবে এই জায়গায় সিম্বল বা চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোথায় থেকে কোন বর্ডারটা রাখা লাগবে, কোন বর্ডারটা আউট করা লাগবে, কিভাবে, কোন টুলসের মাধ্যমে। তো আমরা এরপরে এইখানে চলে যাচ্ছি আউটলাইনে। এখন আমি বর্ডারগুলো কোন ধরনের দেব, কি স্টাইলের বর্ডার দেব সেটা মেনুর এই অংশ থেকে সিলেক্ট করব। তো এখান থেকে আমি একটা বর্ডার স্টাইল সিলেক্ট করে দিচ্ছি, যেটা সিলেক্ট করলে অটোমেটিক পেন্সিলটা চলে আসবে। এইভাবে আমরা বর্ডারগুলো অঙ্কন করতে পারবো। এখন যদি আমাদের সেগুলো কালার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা কালার সিলেক্ট করে এইভাবে কালার বর্ডার তৈরি করতে পারবো। যদি কোনো বর্ডার আমাদের মোছার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে ইরেজার দিয়ে সেই বর্ডারটাকে মুছে ফেলতে পারবো। এখানে সেই বর্ডারটাকে মুছে ফেলতে পারবো। একটা নির্দিষ্ট অংশের বর্ডার মুছতে হলে আমরা নির্দিষ্ট অংশটাকে সিলেক্ট করে সেই অংশের বর্ডার এইভাবে মুছে দিতে পারবো। এরপরে লেআউট টুলস থেকে আমরা এই সিলেক্ট টুলসের মাধ্যমে কলাম বা নির্দিষ্ট একটা অংশ, কলাম, রো, সেল এগুলো সিলেক্ট করতে পারবো এবং এখানে ডিলিট টুলসের মাধ্যমে নির্দিষ্ট কলাম, রো, সেল ডিলিট করতে পারবো। তো আমি সিলেক্ট করা রোগুলো ডিলিট করে দিতে চাইছি, তো সিলেক্ট করা রোগুলো ডিলিট করে দিলাম। এখন আমি আরো কিছু কলাম সিলেক্ট করব এবং সেইগুলোকে ডিলিট করে দেব এবং ডিলিট কলামের মাধ্যমে সেগুলো ডিলিট করে দিলাম। এখন আমার এই টেবিলটা ডানের অংশ, আমার পেজের যে ডানের অংশ আছে এই অংশটা ফাঁকা পড়ে আছে। এখন আমি চাচ্ছি এই টেবিলটাকে আমার এই উইন্ডোজ সাথে অ্যাডজাস্ট করতে। তাহলে আমরা এখান থেকে অটো ফিট উইন্ডোজ এই অপশনটাতে ক্লিক করব। তাহলে এটা অটোমেটিক উইন্ডোজের সাথে ফিট হয়ে যাবে। এখন যদি আমি এর মধ্যে কোনো টেক্সট লিখি এবং এই টেক্সট যতটুকু আছে সেই টেক্সটের সাথে আমি এটাকে ফিট করতে চাই তাহলে আমি এখান থেকে অটো ফিট কন্টেন্ট করব। অটো ফিট কন্টেন্ট করলে দেখুন আমার এই যে যতটুকু লেখা আছে এবং এর মধ্যে আমি যতটুকু লিখব আমার, তো এইখান থেকে আমরা যতটুকু এইখান থেকে অটো ফিট কন্টেন্ট করলে এর মধ্যে যতটুকু কন্টেন্ট লিখব আমার এই ছকটা ততটুকুই বাড়তি হবে, অর্থাৎ এই বর্ডারটা ততটুকু বাড়তি হবে। তো এটাকে যদি আমরা ফিক্সড করে দিই, ফিক্সড কলাম ওয়েট করি, তাহলে দেখুন এখন আমি যদি লিখি এর মধ্যে শুধু সেগুলো নিচে নিচে বাড়তি হবে, অর্থাৎ ওই অংশ ফিক্সড হয়ে গেছে। এরপরে এইখানে দেখুন আমার এই 6 নাম্বার 7 নাম্বার রোগুলো কলামগুলো ছোট আছে এবং 5 নাম্বার কলাম বড় আছে। আমি চাচ্ছি এই 3 কলামকে অ্যাডজাস্ট করতে, মানে একই সাইজের করতে। সেক্ষেত্রে আমরা এখানে ডিস্ট্রিবিউট কলাম যে অপশনটা আছে এইটা ব্যবহার করব। ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করলে আমরা এই 3টা কলামকে একই সাইজে করতে পারবো এবং কলামের লেখাগুলোকে আমি মাঝ বরাবর নেওয়ার জন্য এখান থেকে অ্যালাইন পজিশন সেন্টার করে দিচ্ছি। আমি যদি এই লেখাকে রোটেট করতে চাই বা টেক্সট ডিরেকশন পরিবর্তন করতে চাই তাহলে এই টেক্সট ডিরেকশন টুলসটা ব্যবহার করব। টেক্সট ডিরেকশন টুলসের মাধ্যমে আমি লেখাটাকে রোটেট করে নিতে পারবো। যদি কোনো সময় আমার রোগুলো এই ধরনের ছোট বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউট রোর মাধ্যমে রোগুলোকে একই সাইজের করে নিতে পারবো। এখানে নাম্বার 2 নাম্বার কলামের পরে আমি একটি কলাম ইনসার্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনসার্ট রাইট ক্লিক করব এবং 2 নাম্বারের আগে যদি একটি কলাম প্রয়োজন হয় তাহলে আমরা ইনসার্ট লেফট ক্লিক করব। আমি এখন চাচ্ছি 2 নাম্বার এবং 2 নাম্বারের আগের এবং পরের কলাম মিলে এই কলামটাকে মার্জ করে দিতে, অর্থাৎ এটা একটা হেডিং হবে। তো এখান থেকে আমরা মার্জ সেল ক্লিক করব, তাহলে একটা হেডিংয়ে আমি 3টা কলামকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। যেহেতু এই 3টা রো আলাদা আলাদা সাইজ, কলাম আলাদা আলাদা সাইজের আছে, আমি 3টাকে ডিস্ট্রিবিউট কলামের মাধ্যমে এক সাইজ করে নিচ্ছি। এখন আমার প্রয়োজন হচ্ছে যে এই যে সেলগুলো, এই যে কলামগুলো, এগুলোর মাঝে আরো 3টা করে কলাম তৈরি হবে। এগুলোর মাঝে আরো 3টা করে কলাম তৈরি করতে হলে আমরা এখান থেকে স্প্লিট সেল ক্লিক করব এবং নাম্বার অফ কলাম এখানে 3 করে দেব, ওকে করব। এইভাবে আমরা একটা কলামের মাঝে আরো কলাম স্প্লিট করতে পারি স্প্লিট কলামের মাধ্যমে। এ পর্যায়ে আমরা যদি কোনো একটা কলামের হাইট ওয়েট বাড়াতে চাই তাহলে এখানে হাইট এবং ওয়েট আছে, এগুলোতে ক্লিক করার মাধ্যমে আমি হাইট এবং ওয়েট বাড়াতে পারবো। আমরা চাচ্ছি এই টেবিলটাকে দ্বিখণ্ডিত করতে বা এই টেবিলটার এই অংশ থেকে আলাদা আর একটা টেবিল তৈরি করে নিতে।
তো আমরা এই পর্যায়ে কি করব, এই পর্যায়ে এখানে স্প্লিট টেবিল টুলসটা ব্যবহার করব। স্প্লিট টেবিলের মাধ্যমে আমরা এই টেবিলটাকে আলাদা করে নিতে পারবো। এবার আমরা এইখানে ডাটার মধ্যে যে টুলসগুলো আছে, ডাটা টুলস, এই টুলসগুলোর ব্যবহার দেখব। এর মধ্যে প্রথমে আমাদের শর্ট টুলসটা আছে। আমরা যদি টেবিলের মধ্যে কোনো ডাটা লিখি এবং সেইগুলোকে যদি ক্রমান্বয়ে সাজাতে চাই, এবং এই ডাটাগুলোকে ক্রমান্বয়ে সাজাতে চাই, তাহলে আমরা শর্ট টুলস ব্যবহার করব। শর্টে ক্লিক করব। যদি আমরা ছোট থেকে বড়তে সাজাতে চাই তাহলে অ্যাসেন্ডিং অবস্থায় ওকে করব। আর যদি আমরা বড় থেকে ছোটতে সাজাতে চাই তাহলে ডিসেন্ডিং ক্লিক করব। তো আমরা এখন ছোট থেকে বড়তে সাজাতে চাচ্ছি, তাই অ্যাসেন্ডিং অবস্থায় ওকে করব। তাহলে দেখুন এখানে সুন্দর ছোট থেকে বড়তে সাজানো হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এই বাম পাশে যে সংখ্যাগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে, এই সংখ্যাগুলোর ডান পাশে এখানে নামাবো। এক্ষেত্রে আমরা ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে ক্লিক করার পরে এইখানে ফর্মুলার মধ্যে আমাদের চলে এসেছে ইকুয়াল সাম লেফট, ব্র্যাকেটের মধ্যে লেফট। আমরা যদি ওকে করে দিই তাহলে বাম পাশের যোগফলগুলো অটোমেটিক চলে আসবে। এভাবে আমরা যদি উপরের যোগফল বা নিচের যোগফল নামাতে চাই তাহলে আমাদের শুধুমাত্র এক্ষেত্রে আমরা চাচ্ছি নিচের যোগফলটা নিচে নামাতে, তাহলে আমরা ফর্মুলাতে ক্লিক করব। এখানে অটোমেটিক অ্যাবভ চলে আসছে। যদিও অ্যাবভ না আসতো আমরা ব্র্যাকেটের মধ্যে শুধু অ্যাবভ লিখে দিতাম। এভাবেই বাম ডান ডান বাম যেখানে আমরা বের করতে চাই যোগফল, তাহলে আমরা অ্যাবভ লেফট রাইট এবং বিলো এভাবে লিখে দেব। তো আমরা এখন ওকে প্রেস করি, তাহলে দেখব যে উপরের যোগফলগুলো নিচে চলে এসেছে। আমরা চাচ্ছি যে এই টেবিলটার মধ্যে যে টেক্সটগুলো আছে শুধু সেই টেক্সটগুলো রাখতে এবং টেবিলটাকে আউট করে দিতে। এক্ষেত্রে আমরা টেবিলটাকে বামের দিক থেকে সিলেক্ট করে নেব এবং এইখানে কনভার্ট টু টেক্সট ক্লিক করে আমরা ওকে প্রেস করলে আমাদের টেবিলটা আউট হয়ে যাবে, শুধু টেক্সটগুলো থাকবে। এখন যদি আমরা আবার টেক্সট টু টেবিল করি, অর্থাৎ এই ইনসার্ট থেকে টেবিল কনভার্ট টেক্সট টু টেবিল ক্লিক করি, তাহলে আমাদের টেক্সটগুলো আবার টেবিলের মধ্যে চলে যাবে। এরপরে আমাদের টেবিল টুলসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি টুলস আছে যেটার মাধ্যমে আমরা এই হেডিংটাকে প্রতিটা পেজের হেডলাইনে রাখতে পারবো, যেটা রিপিট হেডার রো। আমরা এই যে এইখানে একটি পেজ নিয়েছি এবং এই পেজের উপরে একটি টেবিল আছে, যে টেবিলের মধ্যে একটি হেডিং আছে। এই হেডিংটাতে আমরা রিপিট হেডার রোর মাধ্যমে প্রতিটা পেজে রিপিট করতে চাচ্ছি। তো এইখান থেকে রিপিট হেডার রোরে ক্লিক করে আমরা যদি পর্যায়ক্রমে পেজের লেখাগুলো বাড়াই এবং এক পর্যায়ে যখন পেজ শেষ হয়ে যাবে আমরা দেখব যে এই পেজ শেষ হয়ে নতুন পেজ যখন শুরু হবে আগের হেডিংটা পরের পেজে রিপিট হয়ে গেছে। এই যে এইখানে আগের হেডিংটাই পরের পেজে রিপিট হয়ে গেছে। তো এইভাবে আমরা রিপিট হেডার টুলসটা ব্যবহার করতে পারবো। তো আমরা একটি কমপ্লিট টেবিল তৈরি করে আরও কিছু কাজ দেখব আগামী ভিডিওতে, অর্থাৎ প্র্যাকটিক্যালি একটি চাকরির আবেদন ফরম্যাট তৈরি করে আমরা একটি চাকরির আবেদন ফর্ম তৈরি করে এই টেবিলের টোটাল যে কাজগুলো আছে প্র্যাকটিক্যালি সেই কাজগুলো দেখে নিব আগের ভিডিওতে। এবং পূর্ববর্তী ভিডিওটি যারা দেখেনি তারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন। প্লেলিস্টে ভিডিওগুলো দেওয়া আছে সিকোয়েন্স আকারে। এরপরে আমরা আগামী ক্লাসে যে ভিডিওটি দেখব সেটা আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন, কারণ টেক রিলেটেড ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করা হয়। আমার ভিডিওগুলো থেকে যদি ন্যূনতম উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।